আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত। আজকে আসলে আমরা যে মোমেন্টে ক্লাসটা শুরু করছি, বাংলাদেশ অবস্থা আসলে ভালো না। বাংলাদেশে অনেকগুলা জেলায়, প্রায় 10টা থেকে 11টা জেলায় বন্যা। অবস্থা খুবই খারাপ, গত 3-4 দিন ধরে আমরা সবাই জানি। তো এরপরও আমি চিন্তা করলাম যে আসলে ক্লাসটা শুরু করি, কারণ হচ্ছে আমাদের সবকিছু হচ্ছে আমরা সেভ, মানে রেকর্ড থাকবে সবকিছু এবং আপলোড করব। কিন্তু স্টিল আমাদের আসলে যারা আমরা দেশের বাইরে থাকি তাদের জন্য এই সময়গুলো আসলে বেশ কষ্টকর, বেশ কষ্টকর। আহ আমার নিজের অনেক আত্মীয় স্বজনদের সাথে 3 দিন ধরে আমার যোগাযোগ নাই, বা আমরা যোগাযোগ করতে পারতেছি না, আমরা জানি না আসলে তারা কোথায় আছে। আমার বড় ভাইয়ার ইন লস ফ্যামিলি টোটাল আউট অফ রিচ ফর লাস্ট 3 ডেজ। তো আমি জানি আমাদের সবারই আত্মীয় স্বজন, প্রতিবেশী, পরিবার, বন্ধু বান্ধব অনেকে হচ্ছে নিখোঁজ। এমন একটা সিচুয়েশনে আমরা আছি আসলে, যেখানে উদ্ধারকারী দলও হচ্ছে যেতে পারছে না, বা যারা উদ্ধার করতে যাচ্ছে তাদেরকে উদ্ধার করতে হচ্ছে। সো এই পরিস্থিতিতে আসলে এই ক্লাসটা শুরু করা ব্যক্তিগতভাবে আমার জন্য একটু কষ্টকর। তারপর আমরা চেষ্টা করব, যেহেতু সবকিছু আমরা আপলোড করব, রেকর্ড করা থাকবে। যারা আজকে ক্লাসে অংশগ্রহণ করতে পারে নাই তারা যাতে পরবর্তীতে জয়েন করতে পারে। আর আমি ক্লাসে যাওয়ার আগে ক্লাস রিলেটেড না, বাট আমাদের পুরো দেশ রিলেটেড একটা দুটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন যখন মানুষ আহ, দেখবেন যখন অনেক মানুষের সামনে যখন কোনো একটা দুর্ঘটনা ঘটে, অনেকেই কিন্তু সহজে আগায় যায় না কেন? অনেকেই আছে, আমি না আগালে অন্যজন আগাবে, এটাকে এক্স্যাক্টলি টার্মটা আমার মাথায় আসতেছে না, সম্ভবত ডিফিউশন অফ রেসপন্সিবিলিটি বলে এটাকে মনোবিজ্ঞানের একটা ভাষায়। তো কিন্তু এই বর্তমান দুর্যোগ আমি যেটা দেখছি, যেটা থেকে আসলে আমরা পরিপূর্ণ মুক্ত জাতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে সবাই যে যার অবস্থান থেকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবাই হচ্ছে আমরা যে যার অবস্থান থেকে আহ হেল্প করছি, চেষ্টা করছি। আমি সবাইকে আমার পক্ষ থেকে অনুরোধ করব, আপনারা যে যতটুকু পারেন, সেটা আর্থিকভাবে হোক, শারীরিক শ্রম দিয়ে হোক, ত্রাণ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, কোনো ফেসবুক পোস্টের মাধ্যমে হোক, বা যেভাবেই হোক। আর যদি আমরা পুরোপুরি অপারগ থাকি কোনো হেল্প করতে, তারপর অ্যাটলিস্ট যাতে আমরা দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি যাতে তাদের যে মানুষগুলো নিখোঁজ, পানিবন্দী, যাদের সাথে কোনো যোগাযোগ নেই, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এবং আল্লাহ যাতে আমাদের দেশটাকে অতি দ্রুত আমাদের আহ যে ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো থেকে কাটিয়ে ওঠার তৌফিক দান করে। এটা একটা ব্যাপার। একটা ব্যাপার হচ্ছে, আমাদের আসলে আমাদের এই সমস্যাগুলো কেন হচ্ছে? আমরা আজ 19 কোটি একটা মানুষ, আমরা জানি হচ্ছে হিউম্যান রিসোর্স, হিউম্যান ইজ অলওয়েজ রিসোর্স। এত হিউম্যান রিসোর্স আমাদের, এত কিছু, কিন্তু একটা মিসম্যানেজমেন্টের কারণে স্বাধীনতা 53 বছর পর আমরা হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখেন। আহ, আমি হয়তো ক্লাসের বাইরে কথা বলছি, আমি প্রথমেই আপনাদেরকে বলে নিয়েছি ক্লাসের বাইরে একটু কথা বলবো। সেটা হচ্ছে, মানে আমি আসলে ব্যক্তিগতভাবে খুব ডিস্টার্ব, গত 3-4 দিন ধরে বাংলাদেশের পরিস্থিতি সবকিছু। আমি বললাম যে দেশের বাইরে থাকা আসলে কষ্ট খুব, পরিবার পরিজন ছেড়ে বা আত্মীয় স্বজনের নিখোঁজ, এটা আসলে খুব কষ্ট আমাদের জন্য। যাই হোক, তো আমি যেটা বলছি যে যে কোনো দুর্যোগে আমাদের আমাদের সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, আমাদের পুলিশ ফোর্সেস আছে, আমাদের গ্রাম এবং আনসার আছে, আমাদের প্যারামিলিটারি আছে, আমাদের কমান্ডো বাহিনী আছে, আমাদের সোয়াট আছে, আমাদের অনেক কিছু আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু যে কোনো দুর্যোগে দেখা যায় সাধারণ মানুষকে সবচেয়ে এগিয়ে আসতে হয়। এটা কিন্তু হচ্ছে সামগ্রিকভাবে একটা একটা রাষ্ট্রের গঠনতন্ত্রের জন্য এটা কিন্তু একটা হুমকি। এটা কিন্তু, মানে সাধারণ জনগণ অবশ্যই এগিয়ে আসবে যে কোনো, কারণ এখন বর্তমানে যে পরিস্থিতি আছে, এটা অবশ্যই কোনো কম্বাইন্ড বা হচ্ছে ট্রেইনড ফোর্সেস কখনো এটাকে অ্যাড্রেস করতে পারবে না। আই ডু অ্যাকনলেজ দ্যাট। কিন্তু এটাও ঠিক, বিগত আপনি অনেক বছরগুলো ধরে দেখবেন যে যে কোনো ক্রান্তিকালে যে আমাদের সাধারণ মানুষজনকে শ্রম দিয়ে, টাকা দিয়ে, সবকিছু দিয়ে এগিয়ে আসতে হয়। এটা কিন্তু কোনো একটা দেশের জন্য কাম্য হতে পারে না। কেন কাম্য হতে পারে না? কারণ আমরা কিন্তু অনেকেই এখানে আমরা আছি প্রফেশনালস, আমরা যে অনেক বছর ধরে ট্যাক্সেস দেই, আমরা কিন্তু সরাসরি দেশের পরিষেবার জন্য, সেবাগুলোর জন্য, এবং কিন্তু আমরা ট্যাক্স পে করি। এবং এটার জন্য হচ্ছে বিভিন্ন ধরনের ফোর্সেস আছে, আমাদের বিভিন্ন ধরনের রেসপন্স টিম আছে, এদেরকে আসলে আরো ঢেলে সাজাতে হবে। আমার কাছে হঠাৎ করে মাথায় আসলো গতদিন যে যে কোনো দুর্যোগে কেন সাধারণ সাধারণ মানুষ অবশ্যই আগাবে, অবশ্যই, এটা তো একটা মানবতার প্রশ্ন। কিন্তু এরপরও হচ্ছে আমাদের স্ট্রাকচারটা আসলে খুবই ভঙ্গুর, খুবই ভঙ্গুর হয়ে গেছে। এটাতে বর্তমান পরিস্থিতিতে, এটা অনেকেই জানেন,
যে বন্যা যতটা না প্রাকৃতিক সৃষ্ট, এর চেয়ে অনেক বেশি মানব সৃষ্ট। সেই আলোচনায় আমরা আজকে যাব না, আজকে আমরা আমরা পড়াশোনায় চলে আসি। সবাইকে ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। আর এবারের ক্লাসটা হচ্ছে আহ, আমি প্রথমেই কিছু কথা বলে নিই। নাম্বার ওয়ান হচ্ছে, এটা যদিও আমি লিখেছি ইকোনোমেট্রিক্স এবং আর, কিন্তু এই ক্লাসটার আপনার এমফাসিস থাকবে হচ্ছে ইকোনোমেট্রিক্স ব্যাপারগুলো জানার জন্য এবং শেখার জন্য। আর আর এ আমরা সবকিছু দেখবো, কিন্তু এখানে আমরা হাতে ধরে আর এর কোডগুলো শিখবো না। যতটুকু বেসিক আর কোডগুলো বোঝার জন্য বা ইকোনোমেট্রিক্স রিগ্রেশন বা আউটপুট জেনারেট করার জন্য যতটুকু বেসিক দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আমি যারা এই কোর্সে এনরোল করেছে আমি ধরে নিয়েছি তারা হচ্ছে বেসিক আর বা আর স্টুডিও বা আর কোডিংটা আপনারা জানেন, বুঝেন। কিন্তু যে আমরা যেমন এর আগের যে কোর্সটা ছিল আমাদের স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রামিং উইথ আর, সেখানে হচ্ছে আমরা আর এর প্রত্যেকটা লজিক, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কমান্ড হচ্ছে আমরা এক্সপ্লেন করে করে গিয়েছি। সেটা এই কোর্সে হবে না। এটা এই কোর্সের স্কোপ এটা না। এই কোর্সের স্কোপ হচ্ছে আমরা ইকোনোমেট্রিক্স থিওরি গুলা দেখবো, সাবজেক্ট কন্টেন্ট গুলো দেখবো, টপিক গুলো দেখবো, এবং সেটা টপিকগুলো দেখবো, বোঝার চেষ্টা করব আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। আমরা আর এর বেসিক কিছু জিনিস আমি অবশ্যই এক্সপ্লেন করব, কিন্তু প্রতিটা লাইন ধরে ধরে প্রতিটা কমান্ড প্রতিটা কিছু এই ক্লাস আমরা এক্সপ্লেন করব না, বা এই ক্লাস আসলে এক্সপ্লেন করতে গেলে দেখা যাবে আমরা আমাদের মূল ফোকাস থেকে সরে এসেছি। এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু হচ্ছে, আপনারা যারা আর এর সাথে পরিচিত না, কোনো সমস্যা নেই, আর এর সাথে পরিচিত হতে একদিন বা দুই দিন সময় লাগে। আমি সবাইকে অনুরোধ করব, আমি অলরেডি আপনাদেরকে ইমেল করেছি, সেই ইমেলে হচ্ছে কিভাবে ইনস্টল করা দরকার। আর আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্ম, আর আর স্টুডিও হচ্ছে একটা ইন্টারফেস, যে ইন্টারফেসের মাধ্যমে হচ্ছে আমরা আর প্রোগ্রামটাকে ইউজ করি। সো আমরা একটু দেখে নিব কিভাবে আর ইনস্টল করতে হয় এবং কিভাবে আর স্টুডিও ইনস্টল করতে হয়। এরপরে হচ্ছে কিছু লজিস্টিক্স নিয়ে আমরা একটু আলোচনা করি, একটা একটা লজিস্টিক নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে যেটা দেখার বিষয় হচ্ছে, আমরা যদিও আপনাদেরকে আমি সবসময় ইমেল করব, এরপরও হচ্ছে আমাদের কোর্স রিলেটেড, অর্থাৎ কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো অ্যানাউন্সমেন্ট, যে কোনো ইনফরমেশন, যে কোনো কিছু আমরা এই ফেসবুক পেজের মাধ্যমে শেয়ার করব। এটার সুবিধা হচ্ছে দেখেন, অনেকেই কোর্সটা রেজিস্টার্ট করে, অনেকে অনেক কিছু জানতে চাই। আসলে ব্যক্তিগতভাবে প্রত্যেকের উত্তর দেওয়া আমার জন্য আসলে কষ্টসাধ্য, এটা আসলে সম্ভব হয় না। ওই জন্য আমরা চেষ্টা করব, আমরা যে কোনো অ্যানাউন্সমেন্ট বা যে কোনো কিছু লিঙ্ক, জুম লিঙ্কটা কোথায় পাচ্ছি না, ফেসবুক পেজে অবশ্যই পাবো, বা কোনো ডেটা কোথায় আপলোড করেছি আমরা, সেটা আমরা অবশ্যই ফেসবুক, অর্থাৎ যত ধরনের অ্যানাউন্সমেন্ট এবং যত ধরনের ইনফরমেশন আমরা হচ্ছে ফেসবুক পেজে পাবো। এটা হচ্ছে একটা ব্যাপার। নাম্বার টু, আমরা আমাদের এই কোর্সের সবকিছু আমরা ক্লাসের আগেই পেয়ে যাব। অর্থাৎ আপনারা ক্লাসে আসার আগেই ক্লাসে কি কি আমরা কোড করব, কোন কোডগুলা ব্যবহার করব, কোন লেকচার ফাইল বা লেকচার ক্লাসের জন্য আপনাদের জন্য হেল্পফুল হবে, কোন ডেটা সেটগুলো লেকচারে আমরা ব্যবহার করব, সেই জিনিসগুলো আমরা সবকিছু ক্লাসের আগেই, আমি সর্বোচ্চ চেষ্টা করব ক্লাসের আগে সবসময় আপলোড করে দেওয়া। সো সেটার জন্য হচ্ছে যেই গিটহাব রেপোজিটরিটা, সেটা আমি আপনাদেরকে এখনো আবার চ্যাটে শেয়ার করছি, যেটা আমি আপনাদেরকে অলরেডি একবার দিয়েছি। এখানে সব সময় ক্লাস ওয়াইজ, ক্লাস ওয়ান, ক্লাস টু, ক্লাস থ্রি, আপনি ফোল্ডারে ঢুকলে সবকিছু ডাউনলোড করে নিতে পারবেন, সবকিছু দেখতে পারবেন। এবং এটা শুধু কোর্স চলাকালীন সময় না, মানে এটা সবসময়ের জন্য উন্মুক্ত থাকবে। মানে এই এই সাইটটা আসলে কখনো ডাউন হবে না, আপনি সবসময় যে কোনো সময় এগুলো অ্যাক্সেস করতে পারবেন। ওকে, যেমন আমরা যদি প্রথমে ক্লাস ওয়ানে ঢুকি, দেখেন ক্লাস ওয়ানে হচ্ছে তিনটা জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আর ফাইল, ক্লাস ওয়ান ইন্ট্রোডাকশন টু আর, যেটা হচ্ছে আমাদের কোডের ফাইলটা। যদি আপনি ক্লিক করে দেখেন, then এখানে পুরো কোডটা আগে আপলোড করা আছে। আপনি যেটা করবেন, এখানে দেখবেন ডাউনলোড র ফাইল, ডাউনলোড র ফাইল, এটাকে হচ্ছে আপনি ডাউনলোড করবেন। আমি এখানে ডাউনলোড করব না, কারণ হচ্ছে অলরেডি আমার এখানে ইনস্টল করা, মানে কোডটা অলরেডি স্ক্রিপ্টে দেওয়া আছে। এরপর দেখেন হচ্ছে ক্লাস ইন্ট্রোডাকশন টু আর পিডিএফ। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রতিটা ক্লাসের কন্টেন্টগুলো সামারাইজ করে একটা লেকচার হিসেবে রাখা, যাতে আপনাদের পরবর্তীতে পড়াশোনা করার, মানে আমি চাচ্ছি আপনাদের এই ক্লাসগুলা আপনাদের সবসময় সারা জীবনের রিসোর্স হিসেবে থাকবে, এবং সবকিছু অ্যাবসলিউটলি ফ্রি।
মানে সবকিছু ইউ ক্যান শেয়ার উইথ এনিওয়ান, ইউ ক্যান এডিট, ইউ ক্যান টিচ বাই ইউরসেলফ, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। জাস্ট চেষ্টা করবেন হচ্ছে সবসময় অ্যাকনলেজ করতে। মনে রাখবেন, একাডেমিক একটা এথিক্স হচ্ছে আপনি যদি কোনো কিছু নেন, ইউ ক্যান ইউজ হোয়াট এভার ইউ ওয়ান্ট, জাস্ট ইউ হ্যাভ টু সাইট দ্য পার্সন অর সাইট দ্য অর্গানাইজেশন অর সাইট দ্য ওয়ার্কিং সোর্সেস। অর্থাৎ আপনি অ্যাকনলেজ করবেন জিনিসটা আসলে কোথা থেকে নিয়েছেন। এটা গেল হচ্ছে আমাদের ক্লাসের লেকচার। এরপর থাকবে হচ্ছে যদি কোনো ডেটা ফাইল থাকে, সেখানে হচ্ছে আমরা ডেটা ফাইলটা এখানে আপলোড করে দিব। যেমন আজকে আমরা যে ডেটা ফাইল নিয়ে কাজ করবো, এটা হচ্ছে wage1.csv। এটা হচ্ছে এখানে আপলোড করা আছে। তাহলে গেল, আমরা ফেসবুকের সবসময় চোখ রাখবো। আর হচ্ছে আমাদের যে কোনো কোড বা যে কোনো কিছু আপলোড আমরা সবসময় এই রেপোজিটরিতে করব, ইকোনোমেট্রিক্স অ্যান্ড আর্ট, যেটা লিঙ্ক আমি আপনাদেরকে অলরেডি দিয়েছি। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে সহজ হচ্ছে সম্ভবত আমার প্রোফাইলে গিয়ে যদি ফলো দিয়ে রাখেন, তাহলে আপনাদের খুঁজে পেতে ইজি হয়ে যাবে। আমি গিটহাবে যারা অ্যাকাউন্ট অথবা যাদের অ্যাকাউন্ট নাই তারাও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। যাদের অ্যাকাউন্ট নাই তারা কি গিটহাব অ্যাক্সেস করতে পারবে? পারার কথা সম্ভবত। আমাকে কেউ একজন, এমন কেউ দেখবেন একটু লিঙ্কটা, যার হচ্ছে গিটহাব অ্যাকাউন্ট নাই, আপনি সরাসরি লিঙ্কে দেখতে পাচ্ছেন কিনা। পারার কথা, আমার জানা মতে পারার কথা, ইয়েস। ওকে। এরপর হচ্ছে আমাদের যেই ফেসবুক, সরি ইউটিউব, পারার কথা। হ্যাঁ, হ্যাঁ। এরপর হচ্ছে আমাদের যে একটা ইউটিউব চ্যানেল থাকবে। আমি চেষ্টা করব প্রতিটা ক্লাসের পরপরই, আহ, আমি চেষ্টা করব, কথাটা এই জন্য বলি আসলে অনেক কিছু থাকে, অনেক ব্যস্ততা থেকে যাই। এরপর আমি চেষ্টা করব ক্লাস যেদিন শেষ হবে ওই দিন 1-2 দিনের মধ্যে আমি ক্লাসটা, সরি, ক্লাসটা হচ্ছে আমি আপলোড করে দিব। এখানে আমি প্লে লিস্টটা এখনো ক্রিয়েট করিনি। আমি আপনাদেরকে যে লিঙ্কটা দিয়েছি এটা হচ্ছে চ্যানেলের লিঙ্কটা। প্লে লিস্টটা আমি আজকে বা কালকে ক্রিয়েট করে দিব। এই হচ্ছে লজিস্টিক্স। কারণ হচ্ছে আমরা এটাকে বলি হচ্ছে হাউসকিপিং। হাউসকিপিং হচ্ছে যে কোনো আপনি প্রজেক্ট শুরু করেন বা কোনো একটা কাজ শুরু করেন বা কোনো একটা ক্লাস শুরু করেন বা কোনো একটা ফ্রি সেশন শুরু করেন বা কোনো একটা অ্যাসাইনমেন্ট তৈরি করেন, আপনি হাউসকিপিং এলিমেন্টস গুলো সবসময় চেষ্টা করবেন আগেই ঠিক করে রাখতে। তাহলে আপনার জিনিসগুলো দেখবেন খুব সহজে অর্গানাইজ থাকে। এটা শুধুমাত্র টিচিং এর ক্ষেত্রে প্রযোজ্য, ব্যাপারটা তা না। আহ, আমি হয়তো একদিন সম্ভব হলে আপনাদের সাথে শেয়ার করব। আহ, আপনি চাইলে আপনার ফ্যামিলি এক্সপেন্ডিচার, ইনকাম, এই জিনিসগুলো আসলে আপনি চাইলে এক্সেলে সবসময় ট্র্যাক রাখতে পারবেন। তাহলে অর্গানাইজড ওয়েতে কাজ করলে যেটা সুবিধা হয়, ইউ ক্যান অলওয়েজ কিপ ট্র্যাক অফ হোয়াট ইউ আর ডুইং, হোয়াট ইউ নিড টু ডু ইন দ্য নেক্সট স্টেপ। ওকে, আমরা আমাদের ক্লাসের কন্টেন্টে চলে যাই। আরেকটা জিনিস হচ্ছে, উম, আমি চেষ্টা করব প্রতিটা ক্লাসের পর, ক্লাস শেষ হয়ে গেলে সবাই চলে যাবেন না, ক্লাস শেষ হয়ে গেলে আমরা 2 থেকে 3 মিনিট একটা কুইজ, 5টা কোয়েশ্চেন থাকবে বা 3টা কোয়েশ্চেন থাকবে। আমরা কুইজগুলা হচ্ছে পার্টিসিপেট করার চেষ্টা করব। খুব সহজ কুইজ, মানে এখানে কঠিন কোনো কিছু না। আচ্ছা, যেহেতু আজকে প্রথম ক্লাস, আরো কিছু কথা বলতে হবে। সেটা হচ্ছে এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে, আমি আসলে যখন কোনো একটা কিছু উদ্যোগ নেই, আমার চেষ্টা থাকে, দেখেন, ইকোনোমেট্রিক্স যদি আপনি শিখতে চান ইউটিউবে, মেবি থাউজেন্ডস আপনি রিসোর্সেস পাবেন। তাহলে কেন? রিসোর্সেস আপনি 1000 পাবেন, কিন্তু আপনার সমস্যাটা হবে আপনি যখন বাংলায় কোনো রিসোর্স খুঁজতে যাবেন তখনই হচ্ছে চ্যালেঞ্জেসটা। অর্থাৎ বাংলায় কোনো কিছু আমরা যখন খুঁজতে যাই, প্রোগ্রামিং রিলেটেড বা আমি যদি একটু টু বি স্পেসিফিক, ইকোনোমেট্রিক্স, মাইক্রো ইকোনমিক্স, অ্যাডভান্স বা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স, তখনই হচ্ছে আমাদের সমস্যাটা হয়, বাংলায় হচ্ছে আমরা কন্টেন্টটা পাই না। তো আমার এই ভিডিওগুলো করার বা আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করার একটা উদ্দেশ্য হচ্ছে বাংলায় শিক্ষাটাকে উন্মুক্ত করা। তা আপনারা এখানে অনেকে অনেক ফিল্ডার আছেন, যে যার ফিল্ড থেকে দেখেন আমাদের দেশটা অনেক দূর যেতে হবে, এবং এটার আমাদের সবার দায়িত্ব আছে। আমরা কেউ কারো দায়িত্ব এড়াতে পারবো না, এবং আমরা কেউ দায়িত্ব এড়াতে চাইও না। তবে আমি আমি আপনাদেরকে ইন্সপায়ার করব, আপনারা যে যেই ফিল্ডে আছেন সেই ফিল্ডে, দেখেন আপনি রাশিয়ার কথা চিন্তা করেন, চায়নার কথা চিন্তা করেন, তারা কি ইংলিশে চর্চা করে? তারা কিন্তু অনেক উন্নত। আপনি সাউথ কোরিয়ার কথা চিন্তা করেন, টেক টেক বিষয়ে তারা হচ্ছে সবচেয়ে বেশি উন্নত। অর্থাৎ মাতৃভাষায় বিজ্ঞান চর্চা করলে, মাতৃভাষায় উচ্চতর জ্ঞান চর্চা করলে যে একটা দেশ জাতি উন্নত হতে পারবে না, এটা আমাদের একটা ভুল, অনেকের একটা ভুল ধারণা, আমি সবার বলবো না। তো আমরা চেষ্টা করবো আমরা যে যে ফিল্ডে আছি আমাদের ফিল্ডের নলেজ গুলা যেতে আমাদের মানুষের জন্য
ইজিলি হচ্ছে আমরা ট্রান্সলেট করতে পারি বা ট্রান্সমিট করতে পারি। ওকে, আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই। আমার কথা কি এখন শোনা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে দুটো ডিভাইসে কাজ করছি, তো 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 আসলে একটু মিস হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। সো, যেটা বলছিলাম, আমরা আমাদের আজকের লেকচারটা যদি দেখি, আমরা প্রথমে দেখব হচ্ছে ডেটাকে কিভাবে সেট আপ করা যায়, অর্থাৎ একদম বেসিক। যখন একটা স্ক্রিপ্ট আমরা শুরু করব, আর স্টুডিও যখন কাজ শুরু করব, তখন কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে ডিরেক্টরিটা সেট আপ করতে হয়। এরপর হচ্ছে আমরা কিছু ডেটা নিয়ে দেখবো, ডেটা কিভাবে এক্সপ্লোর করতে হয়। এগুলো বেসিক, একদম বেসিক, এগুলো অনেকে হয়তো জানেন। আমরা খুব খুব অল্প করে দেখবো হচ্ছে কোন একটা ডেটা ফাইল, ডেটা সেট। কারণ আজ আমাদের প্রতিটা ক্লাস থাকবে ডেটা সেট বেস, ওটা ডেটা সেট দিয়ে আমরা হচ্ছে কাজ করব, কিভাবে হচ্ছে ডাটাকে এডিট করে। এরপর আমরা আজকে দেখবো খুব ছোট একটা রিগ্রেশন দেখবো, কিন্তু আজকের ক্লাস আমরা রিগ্রেশন বুঝবো না। আমরা আজকের ক্লাসে দেখবো আসলে কিভাবে রিগ্রেশন করে। আরে আমাদের রিগ্রেশন নিয়ে অনেক ক্লাস থাকবে, অনেক হ্যান্ড আমরা হাতে ধরে রিগ্রেশন ইকুয়েশন সেট আপ করবো, সেটা আজকে না। এরপর হচ্ছে কিভাবে আমরা যখন কোনো আউটপুট থাকে, সেই আউটপুট গুলা কিভাবে, আমি কি ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে যেতে চাচ্ছি কিনা, বা আমি পিডিএফ এ দেখতে চাচ্ছি কিনা, কিংবা আমি এইচটিএমএল এ দেখতে চাচ্ছি কিনা, সেগুলা আমরা দেখবো আজকে। মানে আজকে বেসিক্যালি হচ্ছে সবাইকে একটু পরিচিত করা, এনভায়রনমেন্টের সাথে পরিচিত করা। আর আমরা যদি আমাদের লেকচার কন্টেন্টের স্ট্রাকচারটা একটু দেখি, যে আমি যদিও এটাতে দেখা যাচ্ছে আমরা কি কোড ব্যবহার করছি, যেমন কি কোড আমরা ব্যবহার করব, এবং সেই কোড আসলে কি জন্য লাগে, কিভাবে লাগে, সেই জিনিসগুলো হচ্ছে আমি যতটুকু পেরেছি ডিটেলস আমার সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি। যেমন যেমন এটা, এই ফাইলটার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন এই ক্লাসটা শেষ করবেন, আপনি যখন নিজে ক্লাসটা আবার এক্সপ্লোর করে দেখবেন, আপনি এই ডকুমেন্টটা নিয়ে বসবেন। ইভেন ইভেন যারা আরে একদমই পারি না, মানে আমরা একদম আমি পারি না বল শব্দটা ব্যবহার করবো না, আমি বলবো আমরা যারা আর স্টুডিও বা আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে একদম নতুন, তারা যাতে লিস্ট বসে বসে জিনিসগুলো দেখতে পারেন, এবং যে বুঝতে পারেন যে আসলে এখানে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে বা কি হতে যাবে। তা তাদেরকে একটু ইন্সপায়ার করার জন্য হচ্ছে প্রথমে 1-2 দিন একটু চেষ্টা করব কোডের সাথে সাথে কোডটা কি করে সেইটা রেডি করার। কিন্তু আসলে বুঝতে পারতেছেন এগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি সব ক্লাসের জন্য এগুলো আসলে করতে পারবো না, প্রতিটা কোড দিয়ে প্রতিটা ক্লাস কন্টেন্ট রেডি করা। এই হচ্ছে আমাদের কোন একটা ক্লাস লেকচারের একটা আপডেট থাকবে, বা কিভাবে আমরা আসলে জিনিসগুলোকে দেখবো। সো, আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। সো আপনি যদি, যারা এই ক্লাস থেকে আর ল্যাঙ্গুয়েজ বা আর স্টুডিওতে কিছু শিখতে চান, তাদের কাজে লাগবে, কারণ পুরোটা আর বেস।
এর বাইরে গিয়ে যারা স্ট্যাটিস্টিক্স স্টুডেন্ট, যারা ইকোনমিক্স স্টুডেন্ট, যারা ইকোনোমেট্রিক্স শিখতে চান অথবা শিখতে চান না অথবা দেখতে চান, তাদেরও আশা করি কিছুটা উপকৃত হওয়ার চেষ্টা আমি করব, যে চেষ্টা করবো যে আমরা কিছু শেখার, সবাই একসাথে মিলে শিখবো। আমরা আমাদের আজকের ক্লাস কন্টেন্টে চলে যাই। ফন্ট কি এখন বেটার কিনা? এখন এটা ফন্ট একটু বেটার। ওকে, আমরা আজকে যে ডেটা ফাইলটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ওয়েজ ফাইল। আচ্ছা, আমি আমার ক্লাসের কন্টেন্টে যাওয়ার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, আমরা যেখানে আসলে কোড লিখি, এই অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে আহ, কারো কি মনে আছে আমাদের আগের ক্লাসের? এনিওয়ান, যারা আমাদের সাথে আগের ক্লাসে, এই যে বাম পাশে যেখানে আমরা স্ক্রিপ্টে কোড লিখি, এটাকে কি বলে? এই চার কোণা ব্লক এখানে যে আমরা লিখি কোড, কারো কি মনে আছে কিনা? মনে থাকা উচিত আপনাদের। ও, ওকে ওকে ওকে, ভয়েসটা লো আসতেছে। এখন আশা করি ভয়েসটা ঠিক আসার কথা। ওকে, আমরা আসলে আর স্ক্রিপ্টে লিখি। আর নিচের এটাকে আমরা বলি হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টটা হচ্ছে, আগে যদিও আমার আগের ক্লাসে ডান পাশে ছিল, এখন আমি হচ্ছে খেয়াল করে দেখেন ডান পাশে এটাকে আমরা কনসোল বলছি। এটাকে আমি এভাবেই সেট করেছি, আমি কনসোলটাকে ডান পাশে নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখব বাম পাশে কোড, অর্থাৎ এখানে আমরা কোড লিখে কোডকে এক্সিকিউট করব, রান করব, এবং কোডকে আমরা ডান পাশে সাথে সাথে আউটপুট গুলো দেখার চেষ্টা করব। আর যদি কখনো আমাদের প্লট দেখার দরকার হয় তাহলে হচ্ছে আমরা এটাকে একটু মানে একটু বাড়াবো কমাবো উইডথটা, তখন হচ্ছে আমরা এই জায়গায় প্লট দেখবো। কিন্তু মোরলেস আমাদের ক্লাসে বাম পাশে আমরা কোড লিখবো এবং ডান পাশে হচ্ছে কনসোলে আমরা যে কোনো আউটপুট দেখার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে আমরা আহ, অনেকে যেটা করতে পারে সেটা হচ্ছে কোনো একটা সেশন শুরু করার আগে হচ্ছে রিস্টার্ট সেশন দেওয়া যায় বা হচ্ছে নিউ সেশন দেওয়া যায়। এটা হচ্ছে আমি আসলে নিউ সেশন তৈরি করে নিয়েছি, কিন্তু তা আপনারা ক্লাসে আসার আগে আমি হচ্ছে কিছু কোড রান করেছিলাম, তাই আমি আসলে আমার মেমোরি থেকে ওয়ার্ক স্পেসটা, অর্থাৎ আর স্টুডিওর ওয়ার্ক স্পেসটা একটু হচ্ছে আমি ক্লিয়ার করে নিই। ওকে, এরপর হচ্ছে আমাদের প্রথমে আমরা দেখি, আমরা জানি যে আমরা যখন কোন একটা নির্দিষ্ট কাজ করব সেই কাজের জন্য আমাদের কিছু প্যাকেজ ইনস্টল করতে হবে। আমাদের মোরলেস আমরা অনেকগুলো প্যাকেজ অনেকগুলো ক্লাসে ইনস্টল করবো। আমাদের আজকের ক্লাসের জন্য তিনটা প্যাকেজ খুব বেশি লাগবে, সেটা হচ্ছে টাইডিভার্স এবং হচ্ছে ম্যাকব্রাইটার এবং হচ্ছে স্টার গেজার। স্টার গেজারটা আমরা অনেক ইউজ করবো আজকে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কোডগুলা লিখেছি, কিন্তু আমি কোডগুলার সামনে একটা করে হ্যাশ দিয়ে দিয়েছি। এখন হ্যাশ যদি আমি না দেই তাহলে এই কোডটা আমাকে রান করতে হবে, কিন্তু আমি এই কোডটা রান করব না আমার ল্যাপটপে, কারণ আমি অলরেডি এই প্রোগ্রামগুলা প্যাকেজগুলা আমার পিসিতে আমি ইনস্টল করে রেখেছি, আমি আবার ইনস্টল করতে চাই না। তাই হচ্ছে এগুলাকে আমি কমেন্ট আকারে দিয়ে দিলাম। তো আপনারা যারা ইনস্টল করতে চান তারা সিম্পলি হ্যাশটা সরিয়ে দিবেন। হ্যাশটা সরিয়ে দিয়ে আপনি হচ্ছে এটাকে জাস্ট রান করবেন। সিলেক্ট করে নিয়ে রান করতে পারেন, অথবা হচ্ছে যারা ম্যাক ইউজ করেন তারা এখানে কার্সর রেখে কমান্ড এবং এন্টার চাপলেই হয়ে যাবে। ওকে, আমি প্রথম ক্লাসে কিছুটা কোড নিয়ে খুব বেসিক কথা বলবো, যেগুলো আমরা পরের ক্লাস থেকে বলবো না। এরপর কোনো একটা প্যাকেজ আমরা ইনস্টল করার পর আমরা যেটা করতে হয়, আমরা লাইব্রেরিটা লোড করতে হয়। অর্থাৎ আপনি প্রথমে প্যাকেজ ইনস্টল করলেন, কিন্তু প্যাকেজ ইনস্টল করার পর আপনি আপনার যে ওয়ার্কিং এনভায়রনমেন্টে হচ্ছে এখনো লাইব্রেরিটাকে অ্যাক্টিভেট করেননি, তাহলে কিন্তু আপনি কোনো ফাংশন কল করলে সে লাইব্রেরি হচ্ছে রেসপন্ড করবে না। তাই আমরা হচ্ছে লাইব্রেরিগুলোকে লোড করে নিই, টাইডিভার্স, ম্যাকব্রাইটার এবং হচ্ছে স্টারগেজার। লাইব্রেরিটাকে লোড করে নিলাম। এরপরে আসছে হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যখনই ক্লাস নিতে হয়, নেই, বা যখনই দেখি স্টুডেন্টদেরকে যখন কোনো একটা কিছু আউটপুট জেনারেট করতে দেই, আহ, খুঁজে পাই না আউটপুটটা কোথায় গেল, কোথায় সেভ হলো। তো এটা আসলে খুবই জরুরি। প্রথমে ডিরেক্টরি সেট করার আগে আমি আপনাদেরকে বলবো যে এই কোডটা রান করবেন, গেট ওয়ার্কিং ডিরেক্টরি। এটা বলতে বোঝায় যে সে আপনাকে দেখাবে যে আপনার ওয়ার্কিং ডিরেক্টরিটা কোথায়। অর্থাৎ
বর্তমানে বাই ডিফল্ট অবস্থায় আমার ওয়ার্কিং ডিরেক্টরিটা দেখাচ্ছে হচ্ছে ইউজার স্ল্যাশ টাকি, অর্থাৎ আমার ইউজার প্রোফাইলে। তো আমি আসলে আমাদের এই ক্লাসের জন্য যেই ফোল্ডারটা আমি রেখেছি হচ্ছে আহ, এখানে, মানে অর্থাৎ আমার ইউজার অ্যাকাউন্টে হচ্ছে এই ফোল্ডারটা। সো এই ফোল্ডারটা আমি কিভাবে লোকেশন দেখবো? আপনারা জানেন, যারা হচ্ছে উইন্ডোজ তারা হচ্ছে প্রপার্টিসে গিয়ে হচ্ছে ফাইল লোকেশন বা ফোল্ডার লোকেশন দেখতে পারবেন। যারা ম্যাকে আছেন, যারা ম্যাক ইউজ করছেন তারা হচ্ছে জাস্ট রাইট মাউস ক্লিক করে দেখবেন গেট ইনফোতে দেখে ওয়্যার, অর্থাৎ আপনার ফোল্ডারটা কোথায়। ফোল্ডারটা হচ্ছে পাথটা হচ্ছে কপি করে নেবেন। পাথটা কপি করে নেওয়ার পর আপনি আপনার স্ক্রিপ্টে চলে আসেন। স্ক্রিপ্টে চলে এসে জাস্ট, অর্থাৎ আমি বুঝাচ্ছি যে আপনার এই ডিরেক্টরিটা, এটা আমার কম্পিউটারের জন্য ডিরেক্টরি। এটা আপনি কোডটা আপনার পিসিতে রান করলে এটা চলবে না। অর্থাৎ সে ডিরেক্টরি ওয়াইজ যখন খুঁজতে যাবে, সে এই নামে কোনো ফোল্ডার আপনার বা আপনার ফোল্ডারটা, ফাইল ফোল্ডারগুলো আপনি যে ফোল্ডারে রেখেছেন সে আসলে এটা খুঁজে পাবে না। সো আপনি অবশ্যই আপনার পিসিতে যেখানে আপনি এই কোর্সের ফাইলগুলা, ক্লাস 1-এর ফাইলগুলো রাখবেন, সেটা অবশ্যই আপনি চেঞ্জ করে নেবেন। এরপর হচ্ছে আমাদের ডেটা ফাইলটা যেটা লোড করব সেটা হচ্ছে ওয়েজ 1। আমরা একটু ডেটাটা একটু দেখার চেষ্টা করি। ডিরেক্টরি নট ফাউন্ড, তার কারণ হচ্ছে আমি আসলে ডিরেক্টরি এটাকে রান করিনি। এই হচ্ছে আমার ডেটা ফোল্ডার। আমরা একটু ডেটাটা একটু দেখি, ডেটাটা কি জিনিস। আমাদের এই ডেটা ফোল্ডারটা হচ্ছে বেসিক্যালি 526 জন ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ 526 জন পার্সনের অনেকগুলো ভ্যারিয়েবলস। তাদের ওয়েজ কত, তাদের এডুকেশনাল এক্সপিরিয়েন্স কত বছরের, তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত বছর, তাদের টেনিউর পিরিয়ড কত, অর্থাৎ তারা কত বছর ধরে চাকরি করছে, নন হোয়াইট কিনা। নন হোয়াইট 0 বোঝাচ্ছে, এটা আমি একটু পরে এক্সপ্লেন করব। ফিমেল 1 বোঝাচ্ছে, ফিমেল 1 কি এটাও আমরা একটু পরে বুঝবো। ম্যারিড, তাদের ম্যারিটাল স্ট্যাটাস দেখাচ্ছে। তার আরো অনেকগুলো ভ্যারিয়েবলস। কয়টা ভ্যারিয়েবলস সেটা হচ্ছে আমরা নিচে দেখতে পাচ্ছি 24 টোটাল কলামস, দ্যাট মিনস 24 টোটাল ভ্যারিয়েবলস, এবং 526 এন্ট্রিজ, অর্থাৎ হচ্ছে 526টা অবজারভেশন, অর্থাৎ 526টা পার্সনের এন্ট্রি হচ্ছে এখানে আছে। এখন আমরা নতুন একটা জিনিস আজকে শিখবো, যেটা আমরা সামনে আবার শিখবো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা এখন বললে বেশ ইন্টারেস্টিং লাগবে। সেটা হচ্ছে ফিমেল দেখা যাচ্ছে 1000। এই জিনিসগুলা কি? এগুলাকে আমরা বলি হচ্ছে, বা কেউ বলতে পারবেন, এনিওয়ান ফ্রম দিস ক্লাস, কি ভ্যারিয়েবলস এটা? কি টাইপের ভ্যারিয়েবল? বাইনারি ভ্যারিয়েবলস, ভেরি গুড। বাইনারি ভ্যারিয়েবলস, অর্থাৎ ফিমেল 1 বলতে, বাইনারি বলতে আমরা বুঝাই হচ্ছে যে ভ্যারিয়েবল গুলো মাত্র দুটো ভ্যালু থাকে। আমি এই জায়গায় যদি লিখি, বাইনারি বলতে বোঝায় তার হচ্ছে দুইটা ভ্যালু থাকবে, 1 থাকবে এবং হচ্ছে একটা থাকবে 1 এবং আরেকটা থাকবে 0। এখন ফিমেল 1 বলতে বুঝাই সে হচ্ছে ইয়েস, অর্থাৎ যেই পার্সনটার ফিমেল ভ্যারিয়েবলস 1, তাহলে আমরা বুঝতে পারবো সেই অবজারভেশনের ইন্ডিভিজুয়ালটা হচ্ছে ফিমেল। এবং যেই অবজারভেশনের ফিমেল ভ্যারিয়েবলসটা হচ্ছে 0, তাহলে আমি বুঝতে পারবো সে হচ্ছে মেল। ওকে, একদম সহজ। মনে করেন আমরা আরেকটা জিনিস দেখি আমাদের ডেটাতে দেখি, যেমন হচ্ছে ম্যারিড। যদি আমরা দেখি যে কোনো একটা ইন্ডিভিজুয়ালের, তার ডামি ভ্যারিয়েবলস, ইয়েস, ডামি ভ্যারিয়েবলস, কোনো একটা ইন্ডিভিজুয়ালের হচ্ছে যেই, কি ব্যাপার, ম্যারিড ইকুয়াল টু দেওয়া আছে 1, তাহলে বুঝতে হবে সে হচ্ছে ম্যারিড। এবং সে যদি 0 থাকে তাহলে বুঝতে হবে সে হচ্ছে আনম্যারিড। ওকে,
সো আমরা দেখলাম যে আমাদের যে ডেটা সেটটা, এই ডেটা সেটটাতে হচ্ছে অনেকগুলো ভ্যারিয়েবলস আছে, সেই ভ্যারিয়েবলস গুলো নিয়ে আমরা সামনে আস্তে ধীরে কাজ করব। এরপরে আসি, আমরা হচ্ছে আমাদের ডেটাটাকে, যে কোনো ডেটা সেট নিয়ে যখন কাজ করতে যাই আমরা প্রথমে হচ্ছে আমার ডেটা সেট সম্পর্কে জানতে হবে। ডেটা সেট সম্পর্কে জানার জন্য সবচেয়ে সহজ একটা কমান্ড হচ্ছে স্টার। এসটিআর বলতে বোঝাই হচ্ছে স্ট্রাকচার, স্ট্রাকচার অফ দ্য ডেটা। তো স্ট্রাকচার অফ দ্য ডেটা আমরা একটু আলোচনা করি, কারণ এটা আমরা প্রতিটা ক্লাসে প্রত্যেকটা জায়গায় আমরা এটাকে ব্যবহার করব। স্ট্রাকচার অফ ডেটা, প্রথমে সে আমাকে বলতে বলতে চাই যে ডেটা, অর্থাৎ ডেটা নামে যেটা স্টোরড আছে এটা হচ্ছে একটা ডেটা ফ্রেম। এই ডেটা ফ্রেমে 526 অবজারভেশন এবং হচ্ছে 24টা ভ্যারিয়েবলস আছে। এবং এখানে ভ্যারিয়েবলস গুলো কি, এগুলো সব সে লিখে দিয়েছে। আমরা একটা একটা করে একটু দেখি, একটা একটা করে দেখবো না, দুইটা তিনটা দেখবো। যেমন ওয়েজ, ওয়েজটা হচ্ছে একটা ভ্যারিয়েবলস, যেটা টাইপটা হচ্ছে নাম্বার, অর্থাৎ ওয়েজের জন্য যেই ইনপুট গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে নিউমেরিক। আমি নাম্বার বলেছি, সরি, এটা নিউমেরিক হবে। যেমন এবং ভ্যালুগুলা, কয়েকটা ভ্যালু দেখা যাচ্ছে, 3.1, 3.2, 3, 6, 5.3 এবং সো অন। এডুকেশন, এডুকেশন হচ্ছে কোনো পার্সন কত বছরের তার শিক্ষা, মানে সে কত বছরের পড়াশোনা করেছে, সেটা হচ্ছে ইন্টিজার। তো ইন্টিজার যখনই আমরা দেখবো ইন্টিজার, তখনই আমাকে বুঝতে হবে যে এখানে আসলে আমরা পূর্ণ সংখ্যা দেখবো, 11, 12, 10, 5, 6। কোনো ডেসিমাল পয়েন্ট আমরা এখানে দেখবো না। এভাবে করে এক্সপেরিয়েন্স, টেনিউর, অনেক কিছু, অনেকগুলা আছে, অনেকগুলো ভ্যারিয়েবলস আছে। ওকে, আরেকটা লাস্টের খেয়াল করে দেখেন, যখনই হচ্ছে আরেকটা ভ্যারিয়েবলস একদম লাস্টে দেখতে পাচ্ছি XPR SQ, এটা সম্ভবত এক্সপেরিয়েন্সের স্কোয়ার, দেখা যাচ্ছে ইন্টিজার আছে, অর্থাৎ সবগুলো কিন্তু ইন্টিজার পয়েন্ট, অর্থাৎ এখানে কোনো ডেসিমাল পয়েন্ট নাই। ওকে, আমরা আরেকটা যেটা করব, আমরা আমরা ডেটার গ্লিমসও দেখতে পারি চাইলে। দেখেন, আমরা যদি লিখি ডেটার গ্লিমস কি, সেও কিন্তু আসলে একই রকম জিনিসই দেখাবে, কিন্তু এখানে আগের সাথে এটার পার্থক্য হচ্ছে, আহ খেয়াল করে দেখেন, ওইখানে আমরা কিন্তু কয়টা, 6টা 7টা হয়তো অবজারভেশন দেখতে পেয়েছি, এখানে কয়টা, 1, 2, 3, একটা পার্থক্য আছে, সে পার্থক্যটা কি কেউ বলতে পারবেন? আমি একটু হিন্টস দেই, যেমন দেখেন, যখন আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, ডাটার স্ট্রাকচার, তখন ওয়েজকে আমরা বলছি হচ্ছে নিউমেরিক, কিন্তু আমরা যখন গ্লিমস দিচ্ছি তখন আমরা ওয়েজকে দেখতে পাচ্ছি ডাবল। এটা কি কেউ বলতে পারবেন যে এটা আসলে সূক্ষ্ম পার্থক্যটা কি, যে স্ট্রাকচার অফ ডেটা এবং গ্লিমস অফ ডেটা? না পারলে সমস্যা নেই, আমি জাস্ট ক্লাস ইন্টারেক্টিভ। হ্যাঁ, একটা হচ্ছে ক্লাস অফ ডাটা, একটা হচ্ছে টাইপ অফ ডাটা। ইয়েস, কোনটা ক্লাস অফ ডাটা? এনিওয়ান? আমি আপনাদের কাউকে পরীক্ষা করার জন্য প্রশ্ন করি না, আমি জাস্ট ইন্টারেক্টিভ রাখার জন্য প্রশ্ন করি, দ্যাটস ইট। নাম, আমরা যখন নিউমেরিক নিউমেরিক বলি, ওটাকে আমরা হচ্ছে ক্লাস অফ ডাটা, অর্থাৎ আমরা যখন নিউমেরিক বলছি আমরা বলছি হচ্ছে ডাটার ক্লাসটা কি, নিউমেরিক। এবং আমরা যখন বলছি হচ্ছে ডাটার টাইপটা কি, তখন আমরা বলি হচ্ছে ডাবল। ডাবল বলতে আমরা আসলে যখন আমরা ডেসিমাল পয়েন্টের ডাটা আমরা ইউজ করি, তখন হচ্ছে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হচ্ছে ডাবল ডাটা টাইপ ব্যবহার করি। ওকে, এবার আমরা যে আমরা এই কোডটা রান করব, কিন্তু এই কোডটা রান করার আগে আমরা হচ্ছে এই অপারেটরটাকে নিয়ে একটু কথা বলবো। এই অপারেটর জিনিসটা কি? এই অপারেটরটাকে আমরা বলি হচ্ছে, আহ, আমরা কি অপারেটর বলি এটাকে, আমার হঠাৎ করে মাথা থেকে ছুটে গেল এটার নামটা। পাইপ অপারেটর, পাইপ অপারেটর। হ্যাঁ, সো পাইপ অপারেটরের কাজ কি এটা আমরা ডিটেলস একটু বুঝবো। আমরা এই কোডটাকে রান করি, রান করার পর দেখি সে কি হলো, তারপর আমরা কোডটা একটু করে এক্সপ্লেইন করব। অর্থাৎ আমি ওকে বলছি যে তুমি ডেটা সেট, ডেটা ফ্রেম, ডেটা ফ্রেমের নাম হচ্ছে ডেটা, তুমি তাকে কল করো। তুমি তাকে কল করার পর সেখান থেকে তুমি সিলেক্ট করো। আমরা জানি আমার ডেটা সেটটাতে 24 ভ্যারিয়েবলস আছে, আমি সব ভ্যারিয়েবল সিলেক্ট করতে চাই না, আমি তিনটা ভ্যারিয়েবল সিলেক্ট করতে চাই, ওয়েজ, এডুকেশন, এক্সপিরিয়েন্স। এবং পাইপ অপারেটর বলতে আসলে বোঝাচ্ছে হচ্ছে এবং, এবং আমি তার আসলে স্ট্রাকচারটা দেখতে চাই। খেয়াল করে দেখেন, সে আমাকে ডেটা ফ্রেম দেখাচ্ছে,
ডেটা ফ্রেমের সবগুলো অবজারভেশন দেখাচ্ছে এবং সে আমাকে তিনটা ভ্যারিয়েবলস দেখাচ্ছে। কেন তিনটা ভ্যারিয়েবলস দেখাচ্ছে? কারণ আপনি অলরেডি ওকে ইনস্ট্রাকশন দিয়েছেন তুমি তিনটা ভ্যারিয়েবলসকে শুধুমাত্র সিলেক্ট করো। পাইপ অপারেটরের সবচেয়ে আমি আমি ব্যক্তিগতভাবে পাইপ অপারেটর অনেক বেশি ব্যবহার করি। এটার কারণ হচ্ছে আপনার অনেক লাইন, অর্থাৎ আপনি যদি এই কোডটাকে 3 লাইনে করতে চেতেন, আপনি প্রথমে ডেটাকে কল করতেন। আপনি ডেটাকে কল করার পর সেই ডেটা থেকে সিলেক্ট করতেন। সেই ডেটাটাকে সিলেক্টেড ডেটা থেকে আপনি সেই সিলেক্টেড ডাটার স্ট্রাকচার দেখতে চাইতেন। সেই তিনটা স্টেটমেন্টটাকে আমরা একটা স্টেটমেন্টে নিয়ে আসলাম পাইপ অপারেটরের সাহায্যে। ওকে, আমরা যদি 10টা রো দেখতে চাই তাহলে হচ্ছে একদম সহজ। খেয়াল করে দেখেন, আগের সাথে পার্থক্য হচ্ছে আপনি সবকিছুই লিখেছেন, আপনি তার স্ট্রাকচার দেখতে চেয়েছেন, আপনি এখন শুধু তার হেড দেখতে চাইবেন, অর্থাৎ প্রথম 10টা অবজারভেশন দেখতে চাইবেন। একটা জিনিস একটু মাথায় রাখবেন, অবজারভেশন কি, ভ্যারিয়েবলস কি, এই জিনিসটা মাথায় কিন্তু একদম সেট করে ফেলতে হবে। যখনই কেউ বলবে অবজারভেশন, আপনি বুঝবেন যে আপনি রো ওয়াইজ যাচ্ছেন, অর্থাৎ রো 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 রো। যখনই কেউ বলবে ভ্যারিয়েবলস, কলাম কলাম কলাম। কারণ যদি আপনি মাথায় একটা পিকচার সেট করতে না পারেন কোনটা অবজারভেশন এবং কোনটা ভ্যারিয়েবলস, তাহলে ইউ উইল অলওয়েজ গেট কনফিউজড। সো অবজারভেশন যখনই বলবো তখনই আপনাকে বাই ডিফল্ট বুঝে নিতে হবে আমরা রো 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 1, রো 2, রো 3 এটার কথা বলছি। আমরা যখন ভ্যারিয়েবলস এর কথা বলছি আমরা কলাম 1, কলাম 2 এক্সেট্রা এগুলোর কথা বলছি। এখন যখন কোন একটা ডেটা সেট নিয়ে আমরা কাজ করি, আমরা অবশ্যই সেটা সামারি ইউজ করি, কিন্তু আমরা আগে হচ্ছে সামারি কোডটা ইউজ করেছিলাম, কিন্তু আমরা এখন হচ্ছে স্টার গেজার হচ্ছে একটা লাইব্রেরি আমরা ইনস্টল করেছি, সেটা আমরা ইউজ করব। আমরা একটু দেখি সে আমাদেরকে কি দেখাচ্ছে। ওকে, আমি ওকে বলছি যে আচ্ছা, আমাদের কোড ছিল এটা বেসিক্যালি, তুমি ডেটা ফ্রেমকে কল করো, ডেটা সেট নামে ডেটা ফ্রেমটাকে কল করো, এবং হচ্ছে স্টার গেজার হচ্ছে বেসিক্যালি হচ্ছে ওয়ান কাইন্ড অফ সামারি, এবং সামারি করে দিচ্ছে সে। দেখেন, সে সামারি করে দিচ্ছে সবগুলা ভ্যারিয়েবলস এর খুব সুন্দর সামারি করে দিচ্ছে আপনাকে। অর্থাৎ তার নাম্বার অফ অবজারভেশন, অর্থাৎ কয়টা অবজারভেশন, মিন কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, মিন কত। মিন বলতে আমি অ্যাভারেজ, প্রথমটা মিন এবং পরটা হচ্ছে মিনিমাম, মিনিমাম কত এবং ম্যাক্স কত, সে হচ্ছে আপনাকে সবকিছু এখানে দেখিয়ে দিচ্ছে। আমরা পরবর্তীতে যেটা করব, আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে দেখতে চাইবো যে আমি তো পুরো ডেটা সেটের ডেটাগুলো দেখতে চাই না, আমি হচ্ছে আমার নির্দিষ্ট কিছু ভ্যারিয়েবলস নিয়ে দেখতে চাই। তাই আমি ডেটা ফ্রেমটাকে কল করলাম। কল করার পর আমি হচ্ছে সিলেক্ট করলাম, আমি তিনটা ভ্যারিয়েবল সিলেক্ট করব, ওয়েজ, এডুকেশন এবং এক্সপেরিয়েন্স। সেটাকে সিলেক্ট করার পর আমি এটাকে পাস করব কার মাধ্যমে, কোন কমান্ডের মাধ্যমে, আমি স্টার গেজারের মধ্যে এটাকে পাস করব। তাহলে দেখা যাবে আমি অলরেডি মেন্টাল একটা পিকচার রেডি করি মনে মনে, যে আমি যেটা দেখতে পাবো সেটা বেসিক্যালি এই তিনটা ভ্যারিয়েবলস এর সামারি। আমার আগের কোডের সাথে পার্থক্য হচ্ছে, আগের কোডে আমি যখন ওকে সামারি করতে বললাম স্টার গেজার এই কমান্ডটা দিয়ে, সে যতগুলা ভ্যারিয়েবলস ছিল সবগুলা ভ্যারিয়েবলস দিয়ে সামারি করেছে। এখন যখন আমি ওকে বলেছি যে তুমি তিনটা ভ্যারিয়েবলস দিয়ে আমাকে সামারি করে দাও, এখন হচ্ছে ও আমাকে শুধুমাত্র তিনটা ভ্যারিয়েবলস দিয়ে সামারি করে দিচ্ছে। দেখেন, ওয়েজ, এডুকেশন এবং হচ্ছে এক্সপেরিয়েন্স, এই তিনটা দিয়ে সে হচ্ছে আমাকে সামারি করে দিচ্ছে। এবার আমরা খুব চমৎকার একটা জিনিস শিখবো, যেটা হচ্ছে আমরা আমি অনেকে হয়তো আগে দেখেছেন বা হচ্ছে অনেকে দেখেন নাই, বা ডামি ভ্যারিয়েবলস দিয়ে বা বাইনারি ভ্যারিয়েবলস দিয়ে আমরা হচ্ছে কিভাবে আমাদের ডেটা সেটের নির্দিষ্ট সংখ্যক অংশ সিলেক্ট করতে পারবো বা ডিসিলেক্ট করতে পারবো, বা কিছু অংশ নিয়ে কাজ করতে চাই, কিছু অংশ নিয়ে কাজ করতে চাই না। আমরা প্রথম লাইনের কোডটা একটু রান করি বা বোঝার চেষ্টা করি। আমি ডেটা ফ্রেমকে কল করলাম, ডেটা ফ্রেমকে কল করলাম। আমি কিন্তু ডেটা সেট ভুলে, এটা ডেটা সেট শব্দটা বলে ভুল হবে, কারণ হচ্ছে ডেটা সেটকে যখন আপনি ডেটা দিয়ে রিনেম করছেন সে কিন্তু একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করছে। ডেটা ফ্রেম মানে হচ্ছে আর এনভায়রনমেন্টের মধ্যে সে ডেটা DATA এটার এগেনস্টে আমাদের যে ডেটা সেটটা CSV তে ছিল সেটাকে সে স্টোর করেছে। তা আমি বলতে চাই ডেটা ফ্রেম, হয়তো মাঝে মাঝে আমার ডেটা সেট শব্দটা চলে আসে। ডেটা ফ্রেম, এখানে আমি আমার ডেটা ফ্রেমটাকে কল করলাম। ডেটা ফ্রেমটাকে কল করার পর আমি ওকে বললাম যে তুমি শুধুমাত্র ফিমেল যে ভ্যারিয়েবলসটা আছে
সেটাকে সিলেক্ট করো এবং সেটাকে হচ্ছে টেবিল আকারে তুমি আমাকে দেখাও। আমি যদি এটাকে রান করি, সে আমাকে দেখাচ্ছে যে, কিন্তু সে লিখেছে 0 এবং 1। এই জিনিসটা কি, এই জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। অর্থাৎ আমার যে ডেটা সেট, সেই ডেটা সেটের টোটাল অবজারভেশন ছিল হচ্ছে 526। এই 526-এর মধ্যে ফিমেল 0 হচ্ছে 274। ফিমেল 274 মানে হচ্ছে এই ডেটা সেটে মেল অবজারভেশন হচ্ছে 274 এবং ফিমেল 10252, মানে বোঝাচ্ছে হচ্ছে ফিমেল অবজারভেশন হচ্ছে 252। ওকে, এর পরের লাইনে কোডটা আমরা একটু দেখি। আমি ডেটা ফ্রেমকে কল করলাম, ফিল্টার করতে বললাম। এখন আমি দেখতে চাই, খেয়াল করে দেখেন, আমি দেখতে চাই এই এই কোডটা যখন আমি রান করেছি, এটা কিন্তু খেয়াল করে দেখেন, মানে আপনি যদি শুধু ফিমেল, যারা অবজারভেশন ফিমেল তাদেরটা দেখতে চান, এটা কিন্তু আপনাকে সেটা দেখাচ্ছে না। আপনি শুধু দেখতে চান, আপনি যেই ডেটা ফ্রেমে ফিমেল অবজারভেশন যারা, তাদের হচ্ছে সামারিটা দেখতে চান। তখন আপনি যেটা করবেন, ফিল্টার করবেন ফিমেল এবং ফিমেল ইকুয়াল, অর্থাৎ দুটো ইকুয়াল সাইন ইউজ করছি। তো এটা এখানে হচ্ছে আর এর লজিকটা একটু আপনাদেরকে বলি। যখন আমরা কোনো একটা ভ্যারিয়েবলস ইকুয়াল টু কোনো একটা ভ্যালু বোঝাতে চাই আর কে, তখন আমরা ডাবল ইকুয়াল সাইন ইউজ করি। যখন আমরা কোনো একটা ভ্যারিয়েবলকে অ্যাসাইন করতে চাই, তখন হচ্ছে আমরা একটা ইকুয়াল সাইন ইউজ করি। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। যখনই ডাবল ইকুয়াল সাইন আমরা ইউজ করি, তখন ধরে নিবেন যে কোনো একটা ভ্যারিয়েবলের এগেনস্টে ওই ভ্যালুটাকে আমরা অ্যাসাইন করছি। সরি, ভ্যালুটাকে অ্যাসাইন করছি না, ওই ভ্যারিয়েবল। কথাটা আবার আবার প্রথম থেকে বলি। যখন আমরা একটা ইকুয়াল সাইন ইউজ করি, অর্থাৎ মনে করেন আমি যদি বলি ডাটা ইকুয়াল টু ডাটা 1, তখন হচ্ছে আমি একটা ডেটা ফ্রেমের নাম অ্যাসাইন করছি বা কোনো একটা ভ্যারিয়েবলের নাম অ্যাসাইন করছি, তখন আমরা ইকুয়াল সাইন একটা ইউজ করি। যেটা আমরা আসলে প্র্যাকটিস করি না, আমরা আসলে বেসিক্যালি এটা ইউজ করি। আমরা অ্যাসাইন, যেই অপারেটর, অ্যাসাইন অপারেটরটা ইউজ করি। কিন্তু আমি যখন ডাবল ইকুয়াল সাইন ইউজ করব, তখন আপনাকে বুঝতে হবে হচ্ছে তখন কিন্তু আমি কোনো ভ্যারিয়েবলকে অ্যাসাইন করছি না বা কোনো ডেটা ফ্রেমের নতুন নাম অ্যাসাইন করছি না। আমি আসলে তো ওকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে তুমি আমাকে সেই ডাটাগুলা দেখাও যে ডাটাগুলার অবজারভেশনে শুধুমাত্র ফিমেল ইকুয়াল টু 1 আছে। তো এবং সেটাকে আমি পাস করছি স্টার গেজার এই কমান্ডের মধ্যে দিয়ে। সেটা যদি আমি একটু রান করি, একটু খেয়াল করে দেখেন, যখন আপনি কোডটা রান করছেন, তখন আপনি খেয়াল করে দেখেন যে আপনার অবজারভেশন আগে কত ছিল, 526, কিন্তু এখন অবজারভেশন হচ্ছে 252। আর মেকিং অ্যান অবজেক্ট, এই কথাটা বললে ভুল হবে। আমরা আসলে এভাবে বলি না, আমরা অ্যাসাইনিং ভ্যারিয়েবলস বলি, যেটাকে আমরা অ্যাটমিক ভ্যারিয়েবলস বলি। ওইদিকে আমরা যাবো না, ওটা একটু ডিপে চলে যাবে। আমরা সাধারণত ভ্যারিয়েবলস হিসেবে চিনি। মেকিং অ্যান অবজেক্ট এভাবে বলবো না, তাহলে এটা কনফ্লিক্টিং, আর এ ল্যাঙ্গুয়েজের সাথে কনফ্লিক্টিং। সো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডেটার, আমি শুধু ফিমেল অবজারভেশনগুলো দেখতে পাচ্ছি। আপনি খেয়াল করে দেখেন, এখানে আপনি কিন্তু একটু আগে দেখে আসছেন যে ফিমেল অবজারভেশন 252টা, এবং যে টেবিলটা আপনি দেখতে পাচ্ছেন সেই টেবিলটাতে দেখা যাচ্ছে শুধু 200, অর্থাৎ শুধুমাত্র ফিমেলদের অবজারভেশনের স্ট্যাটিস্টিক্স গুলো দেওয়া আছে। এখন যদি একই জিনিসটা আমি কপি করে নিলাম, কপি করে যদি আমি ফিমেল ইকুয়াল টু 0 বসাই, তাহলে কি আসে আমরা একটু দেখি। যদি আমরা ফিমেল ইকুয়াল টু 0 বসাই, তখন আসলে কি আসছে দেখছেন, যে আপনার অবজারভেশন হচ্ছে 274। অর্থাৎ এর আগে আপনাকে যে ডেটা টেবিলটা দিয়েছিল, সেই টেবিলটা হচ্ছে ফিমেলদের জন্য, আর এখন আপনাকে যে ডেটা টেবিলটা দিচ্ছে এটা হচ্ছে মেলের জন্য। কারণ আমরা একটু আগে দেখে আসছি যে আমাদের টোটাল ডেটা সেটে 274 জন মেল ডেটা আছে। তো এখানে অবজারভেশন হচ্ছে 274 জন। এটাকে আমরা চাইলে একটু অন্যভাবে খুব স্মার্ট ওয়েতে দেখতে পারি। যেমন দেখেন, এখানে আমি আসলে দুইটা লাইনের কোড লিখলাম, প্রথমে হচ্ছে ফিমেলের জন্য লিখলাম, পরে হচ্ছে মেলের জন্য লিখলাম। হুইচ ইজ গুড, নট ব্যাড। কিন্তু আপনি যখন আসলে অনেক কোড লিখবেন, তখন আপনাকে কোড অপটিমাইজ করতে হয়। আমরা একই লাইনের কোড দিয়ে দুটো জিনিস দেখতে চাই, তখন আমরা যেটা করবো, আমরা স্প্লিট কমান্ডটা ইউজ করব। আমরা স্প্লিট কমান্ডটা ইউজ করব। স্প্লিট কমান্ডটা ডেটা, আপনার ডেটা ফ্রেমকে কল করবে। ডেটা ফ্রেমকে কল করার পর আপনি ওকে বলবেন যে কিভাবে আপনি আপনার ডেটা ফ্রেমে ভ্যারিয়েবলস 24, কোন ডেটা ভ্যারিয়েবলস এর এগেইনস্টে আপনি ডেটা ফ্রেমটাকে স্প্লিট দেখতে চান।
আপনি ওকে বলে দিলেন যে ফিমেল যে ডেটা, যে ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলস এর এগেনস্টে আমি স্প্লিটিংটা দেখতে চাই। আপনি যখনই স্প্লিটিংটা দেখতে ওকে কমান্ড করবেন, সে কিন্তু অলরেডি পুরো ডেটা সেট রান, সে গো থ্রো করে দেখবে হচ্ছে ফিমেল এই ভ্যারিয়েবলসটা দুটো ভ্যালু, একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 1, অর্থাৎ সে হচ্ছে দুটো স্প্লিট করবে। এরপরে হচ্ছে পাইপ অপারেটর অর্থাৎ অ্যান্ড ওয়াক থ্রো বলতে বোঝাই হচ্ছে সে হচ্ছে ফিমেলের এগেনস্টে যতগুলা ভ্যালু অ্যাসাইন করা আছে প্রত্যেকটা ভ্যালুর এগেনস্টে সে হচ্ছে স্প্লিট করবে। এবং স্টারগেজারটাকে আমরা আবার ইউজ করলাম। এটা কোডটাকে যদি আমি রান করি, খেয়াল করে দেখবেন এই যে কোডটাকে আমি রান করলাম, মানে ডান পাশে কনসোলে আসছে, প্রথমে দেখা যাচ্ছে 274 আসছে, অর্থাৎ এটা হচ্ছে ফিমেলদের জন্য এই সামারি টেবলটা। তো এবং পরে হচ্ছে 252, এবং 252টা হচ্ছে মেইলের জন্য। এটা তাই তো ছিল নাকি? 274 ফিমেলের জন্য, না, 274 হচ্ছে মেইলের জন্য ছিল। 274, অর্থাৎ প্রথম যে স্প্লিটটা করেছে সে, এটা হচ্ছে মেইল অবজারভেশনের জন্য, এবং পরের স্প্লিটটা হচ্ছে সে ফিমেল অবজারভেশনের জন্য করেছে। তো এখান থেকে আমরা একটা লজিক একটু মাথায় সেট করতে পারি, সেটা হচ্ছে যখনই আমি স্প্লিট ডেটা স্প্লিট কমান্ডটা ইউজ করব এবং কোনো একটা আমি বাইনারি ভ্যারিয়েবলসকে স্প্লিট করতে বলবো, তখন হচ্ছে সে প্রথমে জিরোটাকে দেখাবে এবং পরেরটা হচ্ছে ওয়ানকে দেখাবে। ওকে। তো আপনাদের কাছে এখন একটা প্রশ্ন, যে মনে করেন আমি একটা ডেটা সেটে আমার ভ্যারিয়েবলস হচ্ছে মেইল, মেইল ইকুয়াল টু 1, তাহলে ফিমেল যদি আমি দেখতে চাই তাহলে আমার কোডটা কি হবে? আমি কোডটা কপি করে দিচ্ছি, বা এটা না, আমি আসলে অন্যটা দেখতে চাই। বা আমাকে জাস্ট বলেন, আমাকে কোডটা লিখতে হবে না, জাস্ট দ্যাটস ইট। এক্স্যাক্টলি, মেল ইকুয়াল টু 00। অর্থাৎ মেল ইকুয়াল টু 00 মানে হচ্ছে সে ওই অবজারভেশনটা আমরা ফিমেলের জন্য দেখতে চাচ্ছি। ওকে। এবার আমরা আমরা ডেটা এডিটটাতে খুব কুইকলি দেখব। আমরা আমাদের ডেটা সেটটাকে একটু এক্সপ্লোর করি। ডেটা সেটটাতে আসলে 24টা ভ্যারিয়েবলস, এতগুলা ভ্যারিয়েবলস নিয়ে আমরা আসলে কাজ করব না। আমরা আজকের ক্লাসের জন্য হচ্ছে 5-6টা ভ্যারিয়েবলস আমরা সিলেক্ট করব। আর সাউথ ওয়েস্ট এগুলো বলতে বোঝাচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন, অর্থাৎ অবজারভেশনটা কোন জিওগ্রাফিক লোকেশন থেকে এসছে, সাউথ থেকে এসছে নাকি ওয়েস্ট থেকে এসছে, ইস্ট থেকে এসছে নাকি ওয়েস্ট থেকে এসছে। তো আমরা র্যান্ডমলি হচ্ছে কয়েকটা ভ্যারিয়েবল সিলেক্ট করি, যেমন ওয়েজ, এডুকেশন, এক্সপেরিয়েন্স, টেনিউর, ফিমেল, সাউথ এবং ওয়েস্ট। আমরা যদি এই কোডটাকে একটু রান করি, ওকে, আমাকে বলতে হচ্ছে ডেটা এরর ইন এক্সিস্ট ক্যাশ কি ওয়্যার ব্লা 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 ব্লা। ওকে। এটা বেসিক্যালি হয় যখন হচ্ছে আপনার যখন আর এনভায়রনমেন্টের মেমোরি হচ্ছে আপনি একই ডেটা সেটে বারবার লোড করেছেন বা একই কোড হচ্ছে বারবার রান করেছেন, তখন হচ্ছে এই প্রবলেমটা আসলে দেখা যায়। এটা জাস্ট কিছু করতে হবে না, আপনি জাস্ট আপনার সেশনটাকে যখন রিস্টার্ট করবেন, রিস্টার্ট করলেই হচ্ছে এই সমস্যার সমাধান হয়ে যাবে। হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, হয়ে গেছে। ওকে। তো এখন আমি আসলে কি করলাম এখানে, আমি আসলে ডাটা সেট থেকে আমি নির্দিষ্ট একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা ভ্যারিয়েবলকে সিলেক্ট করি। এখানে কিন্তু একটা জিনিস আমাদেরকে খুব ভালো বুঝতে হবে, এখানে আমি 3-4 মিনিট সময় ব্যয় করব এই শুধু একটা লাইনে। আপনি খেয়াল করে দেখেন, আমি জিনিসটা কিন্তু আরেকবার রান করি, আমাদের ডেটা যেখানে ছিল ডেটার কোডটা আমি একটু রান করি, এটা আমি রান করি। এটা আমি যখন রান করলাম, আপনি খেয়াল করে দেখেন নিচে, অর্থাৎ সে পুরো ডেটা সেটটাকে নিয়ে এসছে, 526টা অবজারভেশন, 24টা ভ্যারিয়েবলস। ওকে। কিন্তু আপনি যখন এই কোডটা রান করছেন, এই কোডটা রান করার পর আমি আমি এখানে রান করবো, আপনি আপনার নিচে এখানে খেয়াল করবেন কয়টা ভ্যারিয়েবলস আছে, এখানে খেয়াল করবেন। আমি কোডটা রান করলাম,
কিন্তু ভ্যারিয়েবলস হয়ে গেছে 7। এখানে অনেক একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বুঝার আসছে, সেটা হচ্ছে আমি এখানে কিন্তু একটা নতুন অপারেটর ইউজ করেছি। এটার সাথে পাইপ অপারেটরের পার্থক্য আছে। পাইপ অপারেটর ছিল হচ্ছে এটা দেখতে, এবং আমি এই অপারেটরটা ইউজ করেছি। যখন just one, আমার মাল্টিপল উইন্ডোটা, ওকে, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম পাইপ অপারেটরে। পাইপ অপারেটর দিয়ে আমরা আসলে কোনো একটা কিছু এবং মানে কন্ডিশনকে লিঙ্ক করে 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 হচ্ছে অনেকগুলো কমান্ড আমরা একই লাইনে দিতাম। আর এটাকে আমরা বলি হচ্ছে আহ কম্পা কি ছিল, নাম ছিল এটা, কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট পাইপ অপারেটর। অর্থাৎ এটা দিয়ে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করব। এটা কি কাজ করে এটা বোঝার জন্য একই কোডটাকে আমরা কপি করি, একই কোডটাকে কপি করে আমরা এখানে শুধু পাইপ অপারেটরটা ইউজ করি। আমি এই কোডটাকে আমি আবার রান করি, আমার ডেটাটাকে আমি আবার রান করি, আমি কোডটাকে নিচে নিয়ে আসি, সুবিধা হবে। কোথায় ছিলাম আমরা? এখানে ছিলাম। কোডটাকে আমি এখানে রাখি। এখন খেয়াল করে দেখেন, এখানে আমি পাইপ অপারেটর দিয়ে হচ্ছে এটাকে রান করি। পার্থক্যটা কি? কেউ কি, এখন কিন্তু আমি পাইপ অপারেটর দিয়ে একই কোডকে রান করেছি, আর এটা ছিল হচ্ছে আমার কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট পাইপ অপারেটর। দুইটার মধ্যে আমরা একটু পার্থক্য দেখতে পাচ্ছি। পার্থক্যটা কি কেউ মানে নোটিস করতে পেরেছেন? আমি যখন পাইপ অপারেটর দিয়েছি তখন কিন্তু সে এরকম কিছু দেখিয়েছে আমাকে। কেউ কি আমাকে বলতে পারবেন? এনিওয়ান জাস্ট ভ্যারিয়েবল নাম্বার, ইয়েস। না, আমি আসলে জানতে চাচ্ছি যে সে কি করেছে আসলে, মানে বেসিকটা পার্থক্যটা কোথায় হচ্ছে আসলে। এটা বোঝাটা একটু জরুরি। এটা এটা বুঝলে আমাদের ডেটা ফ্রেম হ্যান্ডেল করাটা অনেক অনেক ইজি হবে বলবো না, কারণ কিছু কনফিউশন দূর হবে। এনিওয়ান? ওকে, আমি 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 এক্সপ্লেন করে দিচ্ছি, আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। আপনি যখন কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটরটা ইউজ করছেন, অর্থাৎ এই অপারেটরটা ইউজ করছেন, সে যেটা করছে, আপনার যে ডেটা ফ্রেমটা ছিল, অরিজিনাল ডেটা ফ্রেমটা ছিল, সেটাকে চেঞ্জ করতেছে। সেটাকে চেঞ্জ করে শুধুমাত্র 7টা ভ্যারিয়েবল সেখানে অ্যাসাইন করছে। ওকে, অর্থাৎ আপনি যখন এই কোডটাকে রান করবেন, সে কিন্তু আপনার যে ডেটা ফ্রেম ছিল, ডেটা ফ্রেমে চেঞ্জ করতেছে। কিন্তু আপনি যখন পাইপ অপারেটর ইউজ করছেন, সে আপনার, আচ্ছা, পাইপ অপারেটর বোঝার জন্য আমি আগে আমার ডাটা ফ্রেমটা রান করি। দেখেন এখন কিন্তু 24টা, এটা আমার অরিজিনাল ডাটা ফ্রেমটা। যদি আমি পাইপ অপারেটর ইউজ করি, তখন কিন্তু সে আমার ডেটা ফ্রেমে পরিবর্তন আনে না। সে আমাকে কোথায় পরিবর্তন আনে? সে আমার কোনো ডেটা ফ্রেমে কোনো ধরনের কোনো পরিবর্তন আনে না, রেদার দেন সে আমার ডেটা সেট থেকে ডেটা সেট থেকে তার মেমোরিতে একটা কপি করে নেই। সে কপি করে নিয়ে সে আমার যে আমার কমান্ডটা হচ্ছে তুমি এই 7টা ভ্যারিয়েবলসকে তুমি সিলেক্ট করো, সে এই কাজটা করে। ওকে, ওকে। সো এই দুইটার মধ্যে আমরা পার্থক্য একটু মাথায় রাখবো। আমি যখনই হচ্ছে অ্যাসাইনমেন্ট কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করবো, সে কিন্তু আমার ডাটা ফ্রেমটাকে চেঞ্জ করবে। এই জিনিসটা একটু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আমি যদি কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটরটা ইউজ করি, আমার যে অরিজিনাল ফাইল, অর্থাৎ আমার যে .csv ফাইলটা ছিল, এটা কি চেঞ্জ হবে নাকি চেঞ্জ হবে না? চেঞ্জ হবে না, অবশ্যই চেঞ্জ হবে না। এক্সেলেন্ট। তো এই জিনিসগুলা কেন আমি বুঝাচ্ছি, এগুলো আসলে একটু বোঝাটা জরুরি। শুরুর দিকে আমি যখন আসলে কাজ করতাম, আমি আসলে কনফিউজড হয়ে যেতাম যে আমার ডেটা কোথায়, ডেটা ছিল একটু আগে, এটা তো খুঁজে পাচ্ছি না, আবার কিভাবে আনবো।
তো আপনি প্রথমেই যখন ডেটা হিসাবে ওকে আপনার ডেটা ফ্রেমের মেমোরিতে স্থান দিচ্ছেন, তখনই আসলে সে কখনো আপনার সিএসবি কে চেঞ্জ করবে না। আপনি হোয়াট এভার, আপনি যতবার ইচ্ছা আপনার ডেটা ফ্রেমকে চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনার অরিজিনাল ডেটা সেট কখনোই চেঞ্জ হবে না। ওকে, আমরা খুব দ্রুত আমাদের পড়াশোনাটা শেষ করি। তো আমি এটা কোডটা একটু রান করি। কোডটা রান করলে এখন হচ্ছে আমি আসলে আমার ডেটা সেটকে খুব কম অবজারভেশনে নিয়ে আসছি, কারণ হচ্ছে আমি কিছু রিগ্রেশন রান করব। এরপর দেখবো যে কোনো একটা ডেটা সেট থেকে স্পেসিফিক কোনো একটা আমি যদি ভ্যারিয়েবলস বাদ দিতে চাই, সেই ভ্যারিয়েবলসটার নাম লিখে আপনি জাস্ট মাইনাস সাইনটা অ্যাড করে দিবেন। খেয়াল করে দেখেন, এখানে সিলেক্ট করেছেন 60টা। যদি আমি এই কোডটা রান করি তাহলে কিন্তু আমার ভ্যারিয়েবলস হয়ে যাবে 6টা। আপনি নিজে এখানে এখানে চোখ রাখেন, দেখবেন এটা 6টা হয়ে যাবে। 6টা হয়ে গেছে। ভ্যারিয়েবলটা যদি দেখি, দেখেন টেনিউর, টেনিউর নামে যে ভ্যারিয়েবলসটা ছিল, টেনিউর নামে ভ্যারিয়েবলসটা এখন নাই। এরপর আমি আসলে ফিল্টার করতে চাই ডাটাকে, যে আমি একটু ওয়েজটা দেখি, ওয়েজের ভ্যালুগুলো দেখি। ওয়েজের ভ্যালু, ওকে, অনেকগুলো ভ্যালু আছে। আমি দেখতে চাই তুমি আমাকে সেই ফিল্টার করে দাও যে যাদের ওয়েজ হচ্ছে $2 থেকে কম। ওকে, দেখা যাচ্ছে শুধুমাত্র 8 জন অবজারভেশন, আট 8 জন মানুষের ওয়েজ $2 কম, 526টা অবজারভেশনের মধ্যে। ওকে, এবার আমরা হচ্ছে আহ, কিছু ভ্যারিয়েবলস ক্রিয়েট করব। কিভাবে ভ্যারিয়েবলস ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখি। আমরা মিউটেট ইউজ করব। মিউটেট ইউজ করে হচ্ছে ভ্যারিয়েবলস ক্রিয়েট করব। আমরা দেখতে চাচ্ছি একটা জিনিস খেয়াল করবেন, যে আপনি যখনই ওয়েজ নিয়ে কাজ করবেন ভবিষ্যতে, আমরা সবসময় হচ্ছে আহ, আমরা দেখতে চাই হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জটা কেমন হয়, ওয়েজের পার্সেন্টেজ চেঞ্জটা কেমন হয়, বা পার্সেন্ট পয়েন্ট চেঞ্জটা কেমন হয়। পার্সেন্টেজ চেঞ্জ কি, পার্সেন্ট পয়েন্ট চেঞ্জ কি, এগুলো হয়তো আমরা কোনো অন্য কোনো ক্লাসে কথা বলবো, এই ক্লাসে কথা বলবো না। আমরা দেখতে চাচ্ছি ওয়েজ যে ভ্যারিয়েবলসটা তার আসলে লগ কনভার্ট করতে যাচ্ছি, এবং আমরা হচ্ছে একটা নতুন ভ্যারিয়েবলস ক্রিয়েট করতে চাচ্ছি, সেটাকে আমরা বলবো হচ্ছে এডুকেশন স্কোয়ার, অর্থাৎ এডুকেশন স্কোয়ার। এগুলো আমি আজকে এক্সপ্লেন করবো না, এগুলো হচ্ছে আমরা নেক্সট রিগ্রেশন যখন পড়বো তখন এক্সপ্লেন করবো। আমরা হচ্ছে নতুন একটা ভ্যারিয়েবলস ক্রিয়েট করলাম সাউথ ইস্ট, যেটা করলে সাউথ প্লাস ইস্ট। এটা বলতে আসলে কি বোঝায়, এটা আসলে কোনো মানে কোনো স্ট্যাটিস্টিক্যাল কোনো মিনিং নেই, জাস্ট এমনি ক্রিয়েট করার দরকার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমার ডেটাটাতে দেখা যাচ্ছে এখন লগ ওয়েজ একটা নতুন ভ্যারিয়েবলস তৈরি হলো, এডুকেশন স্কোয়ার একটা নতুন ভ্যারিয়েবলস তৈরি হলো, এবং সাউথ ইস্ট একটা নতুন ভ্যারিয়েবলস তৈরি হলো। আমি আসলে ডাটা স্যামারিটা যদি এখন দেখতে চাই, স্যামারিটা সামারিটা সে দেখাচ্ছে প্রত্যেকটা ভ্যারিয়েবলস এর মিন কত, ফার্স্ট কোয়ার্টাইল কত, মিডিয়ান কত, মিন কত, থার্ড কোয়ার্টাইল কত, ম্যাক্সিমাম কত দেখাচ্ছে। এবার আমরা হচ্ছে যদি একটা সিম্পল রিগ্রেশন মডেল রান করতে চাই, যেটা দিয়ে হচ্ছে আমাদের আনুষ্ঠানিকভাবে ইকোনোমেট্রিক্স এর পড়াশোনা শুরু হবে আজকে, যেটা আমরা পরে এক্সপ্লোর করব। আমি এখানে কি করছি, আমি হচ্ছে একটা লিনিয়ার মডেলের নাম দিলাম। এই একটু আগে যেটা নিয়ে আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, যে অ্যাসাইনমেন্ট অপারেটর, এইটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অর্থাৎ আমি একটা লিনিয়ার মডেল লিখছি, একটা নাম দিচ্ছি, আপনি হোয়াট এভার নেম ইউ ক্যান গিভ, কিন্তু সেটা কি কাজ করবে সেটা হচ্ছে এলএম বলতে বুঝাই হচ্ছে, যখন আমরা রিগ্রেশন একটা লিনিয়ার মডেল রান করব তখন হচ্ছে আমরা এলএম দিয়ে বুঝাই, সেটা এলএম। এবং এই জিনিসটা একটু আমাকে বুঝতে হবে, এখানে বুঝতে হবে। আমি ও- দেখেন তিনটাই হচ্ছে ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলস আমরা রিগ্রেশন পড়তে গেলে জানবো যে ভ্যারিয়েবলস, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস থাকবে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস থাকবে। আমি দেখতে চাই মানুষের পড়াশোনার সাথে সাথে তার ওয়েজ, অর্থাৎ তার ইনকাম, মানুষের কয় বছর সেই স্কুলে বা কলেজে পড়াশোনা করেছে এটার সাথে কি তার ওয়েজের সম্পর্ক আছে কিনা, বা তার মজুরির সম্পর্ক আছে কিনা। তাহলে আমার দেখতে যাচ্ছে ওয়েজ হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, এবং এডুকেশন হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। এবং ডাটা বলতে বুঝাচ্ছি সে আসলে কোন ডাটা থেকে রিগ্রেশনটা করবে। আমার ডাটা ফ্রেমটা হচ্ছে ডাটা। এটা যদি আমি রান করি, নাথিং। দেখেন ডান পাশে কিছু আসে নাই। আমাকে কেউ বলতে পারবেন কেন কেউ ডান পাশে কিছু আসে নাই? আমি উত্তর দিচ্ছি, প্রশ্নের উত্তর সেটা হচ্ছে আপনি অ্যাসাইন করেছেন, আপনি আসলে এখন তার কাছ থেকে কিছু দেখতে চাননি। এখন আপনার যে লিনিয়ার মডেল 1, সেটা যদি আপনি সামারিটা একটু দেখতে চান, সে হচ্ছে অনেক কিছু সামারি, সে কি রিগ্রেশনটা করেছে এবং সেই রিগ্রেশনের সব ডিটেলস আপনাকে এখানে দিয়েছে, যেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো না। এরপর হচ্ছে
আমরা যেটা জরুরি আমাদের জন্য সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা রিগ্রেশন করি, আমরা যখন প্রেজেন্টেশন দিব, যা কোনো একটা পেপারে রিগ্রেশন টেবিলটা লিখবো, খেয়াল করে দেখবেন আমরা কিন্তু এভাবে কখনো রিগ্রেশন টেবিল লিখি না। আমরা এভাবে লিখি না। আমরা যেটা করি আমরা হচ্ছে হয় পিডিএফ আকারে বা ইমেজ আকারে সেটা প্রকাশ করি। তো এটার জন্য হচ্ছে আমরা এক্সপোর্ট করব রিগ্রেশনটা, স্টার গেজারটা ইউজ করব। এবং এই কোডটা যদি আমি রান করি, তাহলে হচ্ছে আমার যেই ফোল্ডার ছিল ফোল্ডারে হচ্ছে সে একটা ফোল্ডারে হচ্ছে সে এটা, এই যে দেখেন এরকম একটা সুন্দর টেবিল সে হচ্ছে আপনাকে জেনারেট করে দিবে, আউটপুট জেনারেট করে দিবে, যেটা হচ্ছে আপনি আপনার রিপোর্টে ব্যবহার করবেন। পরবর্তীতে আমরা যদি মাল্টিপল রিগ্রেশন মডেল করতে চাই, অর্থাৎ আমরা আগে দেখেছি এডুকেশনের সাথে মানুষের মজুরি পরিবর্তন হয় কিনা, এখন আমি দেখব আহ, তার শিক্ষাগত বয়স কয় বছর, মানে সে কয় বছর শিক্ষা নিয়েছে এবং তার সাথে তার চাকরির এক্সপিরিয়েন্স কত, এই দুটোর উপর ডিপেন্ড করে তার মজুরি পরিবর্তন বা স্যালারি পরিবর্তন হয় কিনা। এটা দেখার জন্য আমরা হচ্ছে মাল্টিপল রিগ্রেশনটা দেখব। এটা যদি আমরা একটু রান করি এবং যদি সামারিটা দেখি, সামারিটা হচ্ছে এই জেনারেট হলো এবং সেই সামারিটাকে আসলে হচ্ছে আমরা দেখেন এখানে হচ্ছে আমরা এইচটিএমএল এ এক্সপোর্ট করলাম, কিন্তু আমরা সামারিটা এখন ওয়ার্ড ডকুমেন্টে এক্সপোর্ট করবো, সেটাও আপনি করতে পারবেন। খেয়াল করে পার্থক্যটা হবে হচ্ছে আপনি এখানে আউটপুট হিসেবে লিখে রেখেছেন হচ্ছে এইচটিএমএল, আপনি যে এক্সটেনশন, এই এক্সটেনশনটা আপনি একটু চেঞ্জ করে দিয়ে হচ্ছে ডক লিখবেন। ডক লিখলে সে আপনাকে যেটা করবে, আপনি সে হচ্ছে একটা ডক ফাইল ক্রিয়েট করবে। ডক ফাইল ক্রিয়েট করে আপনাকে যেই রিগ্রেশন টেবিলটা সে ক্রিয়েট করেছে সে হচ্ছে আপনাকে রিগ্রেশন টেবিলটা দেখাবে ডক ফাইলের মাধ্যমে। সো এই হচ্ছে আমাদের আজকে পড়াশোনা। আজকে আমরা আহ, হয়তো যেভাবে কোড এক্সপ্লেন করে করে গিয়েছি এভাবে ক্লোনে কোড এক্সপ্লেন করে সামনে ক্লাস থেকে যাওয়ার সুযোগ থাকবে না। তখন আমরা হচ্ছে খুব বেসিক একটা দুইটা যে পরিবর্তনগুলো করতে হবে সেই পরিবর্তনগুলো আমরা দেখব। আর আপনাদের যেটা ক্লাসটাকে ইন্টারেক্টিভ করার জন্য আপনারা চেষ্টা করবেন ক্লাসের আগেই হচ্ছে আমি কোড, পিডিএফ সবকিছু আমি ইনস্টল করব, যাতে আপনি নিজেই কোডটা রান করতে পারেন আর নিজেই দেখতে পারেন সবকিছু, যাতে আপনি ক্লাস শুরু করার আগে অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে আপনি কি পড়তেছেন বা কি পড়াবো আজকে। পড়াবো তো না, আমি তো আসলে পড়াতে পারি না, বা আমি কি আলোচনা করবো আপনাদের সবার সাথে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যে যার অবস্থান থেকে বাংলাদেশে যে পরিস্থিতি এভাবে সাহায্য করার জন্য চেষ্টা করবেন। আবার মনে করিয়ে দিলাম সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। ইয়াস, আজ কারো যদি কোনো প্রশ্ন থাকে, আসলে লাইভ সেশনে প্রশ্ন উত্তর দেওয়া সবসময় সম্ভব হয় না, দেখা যায় প্রশ্নের উত্তর দিতে গেলে, যেমন আজকের ক্লাসটা একটু 6-7 মিনিট ওভার হয়ে গেছে, আমার একটা শিডিউল আছে। তো আমরা চেষ্টা করবো গ্রুপে পোস্ট করতে, নিজে সার্চ করতে, নিজে খুঁজতে, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে প্রবলেম সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনাদের ক্লাস কিন্তু এখনো শেষ হয় নাই, আমি ছোট্ট একটা কুইজের কথা বলে রেখেছি। কুইজটা যে কোথায়, একটা মিনিট। কুইজটা দিতে হয়তো 1-2 মিনিট সময় লাগবে, আপনার একটু কুইজটা দিয়ে দেন।
কুইজটা কি দেয়া যাচ্ছে বা কোনো সমস্যা? 1 মিনিট? 1 মিনিট লাগার কথা, 1 থেকে 1.5 মিনিট। যদি এর থেকে বেশি লাগে তাহলে আমি প্রশ্ন করে ব্যর্থ। আমি চেষ্টা করেছি একদম সহজ করে প্রশ্নগুলো করার। লোডিং ইস্যু তো হওয়ার কথা না। এখনো কি আপনার লোডিং ইস্যু হচ্ছে রাইহান মারুফ? সম্ভবত এটা আপনার নেটের নেটে। ওকে, এটা জাস্ট আপনাদের একটা অ্যাসেসমেন্টের জন্য, আপনার সেলফ অ্যাসেসমেন্টের জন্য, আমি অ্যাসেস করব না। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।